নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ৩০ বছর। টেবিলের উপর থেকে ফাইলপত্র তাকে সরিয়ে রেখে উকিল বন্ধু বলল, এসো হে, বসো। দিন দশেক দেখা নেই, ব্যাপার কি? এদিকে আড্ডা না দিতে পেরে হাঁপিয়ে মরছি। বললাম জ্বর হয়েছিল, ডাক্তার বলল বিশ্রাম নিতে, তাই কদিন আর বেরোইনি। ডাক্তারের সব কথা মানলে চলে না, বুড়ো হয়ে গেলে নাকি? হাসলাম। বললাম ৫০ হলো, এখনও বুড়ো হব না? বলো কি? আরে দূর, ওটা তো শরীরের বয়স। শরীর কতদিনের পুরনো হলো সেটাও হিসাব করবার একটা কনভেনশনাল উপায়। মনের সঙ্গে তার সম্পর্ক কি? নাও, এই সিগারেটটা ধরিয়ে ফেলো। আমার যে সিগারেট খাওয়াও নিষেধ। ডায়াস্টোলিক প্রেসার বড্ড বেশি। আবার বকবক করে, নাও ধরাও। হেসে বললাম, তুমি আমাকে মারবে? ডাক্তারের হাতে পয়সা খরচ করে মরার চেয়ে বন্ধুর হাতে মরা ভালো। চা না কফি? তাহলে ভালো করে মরি, কফি বলো, আর মোড়ের দোকান থেকে তেলে ভাজা। মরে যায় কি সাজেশন! অনিল, ওরে অনিল, ভিতরে কফি করতে বলে দৌড়ে নন্দুর দোকান থেকে ৬টা, না না ৮টা গরম আলুর চপ নিয়ে আয়। বাবুর প্রেসার তাড়াতে হবে। বন্ধু সিগারেট ধরিয়ে দেশলাইটা আমার দিকে বাড়িয়ে দিলে। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, বয়স বাড়ে না বুঝলে? বয়স বাড়তে থাকলে একদিন তো মরেই যাব। আমার বেঁচে থাকা খুবই দরকার, জানো? সে আর কার দরকার নয়, মরতে চায় কে? না হে, ভুল করছো। সেরকম বাঁচার কথা বলছি না। বেশিরভাগ লোকই দুনিয়ায় অকারণে বাঁচে। চাকরি বাকরি করে, গপসপ করে খায়, গুচ্ছে ছেলেপিলের জন্ম দেয়, তারপর একদিন পটল প্লাক করে। তাদের বাঁচাটা উদ্দেশ্যহীন, নিতান্তই একটা জৈব নিয়ম মাত্র। বললাম, তোমার বাঁচার বিশেষত্বটা কি? বন্ধু আমার দিকে তাকিয়ে বলল, ঠাট্টা করছো? করো না। পাঁজি লোকেরা অবশ্য ডাক্তার, উকিল আর কসাইকে একই ক্যাটাগরিতে ফেলে হাসি তামাশা করে থাকে, কিন্তু জেনে রাখো, উকিলেরও গভীরতা থাকতে পারে। আমারই কফি আর চপ খেয়ে আমাকেই খোঁজে দেওয়া ঠিক হচ্ছে না। নেভার মাইন্ড, তোমার বাঁচার উদ্দেশ্যটা বলো। বসো, কফি আসুক, জমিয়ে বলবো। কফি এলো, তেলে ভাজাও। কফি খেতে খেতে বন্ধু কেমন অন্যমনস্ক হয়ে গেল, একটু যেন গম্ভীরও। যে হালকা পরিবেশে আড্ডা শুরু হয়েছিল তা ভারী হয়ে এলো ক্রমশ। বাইরে বিকেলের আলো ক্রমে গাঢ় হয়ে আসছে, দিন শেষ হয়ে এলো। জানালা দিয়ে সেদিকে তাকিয়ে বন্ধু বলল, কিভাবে কথাটা গুছিয়ে বলবো জানি না, কারণ কথাটা খুবই সামান্য। এমনকি বলবার কিছু নেই বললেও চলে, সবটাই আমার নিজের মনের কারখানায় তৈরি। খুব ভালো গল্পকারও হয়তো এর থেকে কোনো ভালো গল্প বানাতে পারবে না, তবে শুনতে রোমান্টিক লাগতে পারে বোধহয়। আমার কৈশোরের একটা ঘটনা ঘটেছিল। এত গল্প করেছি তোমার সঙ্গে, কিন্তু ওটা কখনো বলা হয়ে ওঠেনি, মনেই ছিল না। জাগ্রত চেতনার স্তর থেকে গভীর অবচেতনে তলিয়ে গিয়েছিল ব্যাপারটা, কিন্তু আজ অনুভব করতে পারছি কিছুই ভুলিনি। স্মৃতির এই দরজাটা অনেক দিন খোলা হয়নি, এইমাত্র। ফেলো না, এই চপটাও খেয়ে নাও। কফিতে শেষ চুমুক দিয়ে পেয়ালাটা নামিয়ে রাখলো বন্ধু। নতুন একটা সিগারেট ধরিয়ে বলল, ছোটবেলায় নদিয়ার একটা গ্রামে মামা বাড়িতে মানুষ হয়েছিলাম। সে কথা তো তুমি জানো। বাবা মারা যাওয়ার পর মা আমাকে নিয়ে মামা বাড়িতে এসে ওঠেন। মামারা হৃদয়বান ছিলেন, আমাদের বোঝা বলে মনে করেননি কখনো। আদর যত্নেই মানুষ হলাম। সেখানকার স্কুল পাস করেই শহরের কলেজে পড়তে আসি। গ্রামের কালীনাথ রায় বড় মামার বন্ধু ছিলেন, বেঁটে খাটো ফর্সা মানুষটি, শান্ত স্বভাব, জমিয়ে গল্প করতে ভালোবাসতেন। রোজ সন্ধ্যাবেলা বড় মামার বৈঠকখানায় দাবার আসর বসত। প্রধান খেলোয়াড় ছিলেন বড় মামা আর কালীনাথ কাকা, আর সবাই চারপাশে গোল হয়ে বসে দাবারুদের উৎসাহ দিতেন। দুজনেই তুখোড় খেলোয়াড়। খেলতে খেলতে একদিন গভীর রাত হয়ে যেত। কালীনাথ কাকা কোনোদিনই আসতে দেরি করলে বড় মামা আমাকে ডেকে বলতেন, বিজয়, যাও তো কালীনাথকে ডেকে আনো। এই রকম একদিন কালীনাথ রায়ের বাড়ি গিয়েছি তাকে ডাকতে। একটি মেয়ে এসে দরজা খুলে বলল, কি চাই? আমার গলার মধ্যে কি যেন আটকে গেল, স্বর আর বের হয় না। মেয়েটি খুব যে চটকদার সুন্দরী তা নয়। পরবর্তী জীবনে তার চেয়ে অধিক সুন্দরী মেয়েরা পথে ঘাটে আমার বুকে দোলা দিয়ে গেছে,
কিন্তু তখন পর্যন্ত আমার পৃথিবী ওই গ্রামের সীমানার মধ্যেই প্রসারিত ছিল। সেইটুকু পরিধির মধ্যে ওর চেয়ে সুন্দরী মেয়ে তখনও আমি দেখিনি। বড় বড় টানা টানা চোখ, ঈষৎ কোঁকড়া চুল, পাতলা শরীর ঘিরে একটা চাঁপা ফুল রঙের শাড়ি, একটা নরম পেলবতা যেন ফুটে বেরোচ্ছে সর্বাঙ্গ দিয়ে। তখন আমার 15 বছর বয়স। সব বুঝি না, কিন্তু কিছু কিছু বুঝি। আমার জিভে যেন আঠা জড়িয়ে গেল। মেয়েটির বয়সও 15-16, হয়তো আমার চেয়ে বছর খানেকের বড়ই হবে। আগে একে তো কখনো দেখিনি এ বাড়িতে। কে মেয়েটি? গ্রামে সবাই সবার মুখ চেনে। এ কে তবে? এইসব ভাবছি, এমন সময় মেয়েটি আবার বলল, কাকে চাই? বললাম, কালী কাকা আছেন, বড় মামা ডেকে নিয়ে যেতে বললেন। মেয়েটি কিছু বলবার আগেই ভিতর থেকে কালীনাথ কাকা এগিয়ে আসতে আসতে বললেন, কী রে মিনু, কে এসেছে? ও বিজয়, হরিচরণ পাঠিয়ে দিলে বুঝি? আচ্ছা, তুমি গিয়ে বলো, আমি আসছি। আস্তে আস্তে মেয়েটির সম্বন্ধে জানতে পারলাম। মিনু কালী কাকার এক দূর সম্পর্কের ভাইজি। আমারই মতো অবস্থা ওদের। বাবা মারা যেতেই কাকার আশ্রয়ে এসে উঠেছে। তবে ওর মায়ের হাতে কিছু পয়সা আছে। মিনুর বিয়েটা তাতেই কোনো রকম করে হয়ে যাবে। বাড়িতে মেয়ে মজলিসে এসব নিয়ে আলোচনা হতো, সেখান থেকেই জেনেছিলাম। কালী কাকাকে প্রায়ই ডাকতে যেতে হতো। মিনুর সঙ্গেও একটু একটু করে ভাব হয়ে গেল। গ্রামে তখনও আমাদের বালক বলেই ধরা হতো। কাজেই আমাদের মধ্যে পর্দার বালাই ছিল না, বা মেলামেশা করলেও দৃষ্টিকটু হতো না। প্রায়ই কালী কাকার বাড়ির পিছনে পুকুর ধারে যে পেয়ারা গাছটা ছিল, তার তলায় বসে দুজনে গল্প করতাম। গাছে উঠতে পারদর্শী ছিলাম খুব। গাছটায় পেয়ারাও খুব ভালো হতো, ভিতরটা টকটকে লাল, আর কি মিষ্টি। অনেকগুলো পেয়ারা পেরে নিয়ে দুজনে বসে খেতাম। তবে মিনুর ব্যবহারে একটা গাম্ভীর্য ছিল। নিজেকে কখনো আমার স্তরে নামিয়ে আনতো না, ঠিক প্রকাশ করতো না, কিন্তু মনে হতো আমার প্রতি কৃপা করে যেন আমার সঙ্গে মিশছে। তাতে আমার আপত্তি ছিল না। আমি মিনুর সঙ্গে মিশতে পেয়েই খুশি ছিলাম। সাধারণ মেয়েদের মতো মিনু পেয়ারা খেতে খেতে কখনো পা দোলাতো না, অনর্থক বকবক করতো না। মাঝে মাঝে প্রশ্ন করে আমাকে অপ্রস্তুতে ফেলতো। বলতো, আচ্ছা, তুমি কখনো পাহাড় দেখেছ? আমি কখনো পাহাড় দেখিনি, চিরকাল সমতলের মানুষ। লজ্জা পেয়ে বলতাম, না, তুমি দেখেছ? অবজ্ঞার ভঙ্গি করে মিনু বলতো, কত, পাহাড়ের দেশেই আমরা থাকতাম কি না? চক্রধরপুর নাম শুনেছ? স্বীকার করতে হতো শুনিনি। মিনুকে কত বহুদর্শী বলে মনে হতো। যদিও মিনু একটা তফাৎ বজায় রাখত, তবু এ কথা অস্বীকার করতে পারি না যে আমার মনে প্রেমের চেতনা প্রথম মিনুই জাগিয়েছিল। ও যখন দূর দেশের গল্প বলতো, আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম। ওর ঠোঁটের সুকুমার ভঙ্গি, কথা বলতে বলতে একটা বিশেষভাবে মাথা নাড়ানো, এসব আমি প্রাণ ভরে দেখতাম। দেবীর মতো লাগতো ওকে। মনে হতো ওর জন্য খুব কঠিন কিছু একটা করি। মিনু যদি আমাকে খুব খুব অসম্ভব একটা কিছু করতে বলতো, তাহলে আমি তা করে ধন্য হতে পারতাম। কিন্তু প্রকৃতপক্ষে পেয়ারা পেরে দেওয়ার চেয়ে কঠিনতর কিছু করবার সুযোগ পাইনি কখনো। সেটাই ভীষণভাবে করতাম। গাছের একেবারে মগডালে উঠে গিয়ে বড় পেয়ারা পেরে আনতাম। নিচে দাঁড়িয়ে মিনু বলতো, অত সরু ডালে যেও না বিজয়, ভেঙে পড়ে যাবে। আমি হাসতাম, বলতাম, কিচ্ছু হবে না, দেখোই না মজা। এখন বুঝি কি গভীরভাবে ভালোবেসেছিলাম মিনুকে, কিন্তু সে কথা বলবার সাহস হয়নি কখনো। কি করে বলবো? যা, তাই কি কখনো হয়? বলতে পারতাম না, কিন্তু কষ্ট পেতাম। বড়দের মতো ভালোবাসার কষ্ট নয়, অপরিপক্ক কিশোর মনের কেমন যেন একটা কষ্ট। কতবার পুকুর পাড়ে বসে ওর চাপার কলির মতো আঙুলগুলো ছুঁতে ইচ্ছে করতো। একবার মাত্র, শুধু একবার, কিন্তু তা তো হতো না। মিনু ওর গল্পের সেই পাহাড়ি দেশের মতো সুদূর অলীক আবছায়া, একটা কল্পনা মাত্র। তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। মিনু কি বুঝতো না কিছু? হয়তো বুঝতো। মেয়েরা এসব ব্যাপারে অনেক তাড়াতাড়ি অভিজ্ঞ হয়। আমার চোখের মুগ্ধ দৃষ্টি তার কাছে কি কখনো বিশেষ অর্থ বহন করে নিয়ে যেত না? হয়তো যেত, কিন্তু সে বলতো কিছু না। এইভাবে একদিন আমার স্কুল জীবন ফুরিয়ে গেল। পাস করে শহরের কলেজে পড়তে যাওয়ার জন্য তৈরি হলাম। আশ্চর্যের কথা, গ্রাম ছেড়ে চলে যেতে হবে। অন্য কিছুর জন্য অতটা মন খারাপ হলো না, যতটা হলো মিনুর জন্য।
সেই কথাটা ওকে বলা হলো না। সেই জন্য শহরে যাবার দিন হু হু করে এগিয়ে এলো। ৩-৪ দিন বিভিন্ন তোড়জোড় করতে করতে মিনুর সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি। যাবার আগের দিন একবার কালীনাথ কাকার বাড়ি গেলাম মিনুর সঙ্গে দেখা করতে। তখন সন্ধে, ঠিক আজকের মতোই সন্ধে। একটা ডুরে শাড়ি পরে ও দাঁড়িয়েছিল কঞ্চির বেড়ার ধারে। কালী কাকার কুমড়ো ক্ষেতের বেড়া। আমি গিয়ে বেড়ার এপারে দাঁড়ালাম। কীরকম যেন হয়ে গিয়েছে মিনুর মুখ। কোথায় যেন গর্বিতা দূরবাসিনী। এ যেন খুব দুঃখী অভিমানিনীর মুখ। ওকে দেখেই সেদিন আমার বুকের মধ্যে কে যেন বলে উঠল, আজও বলবে, এতদিন পরে আজ। কঞ্চির বেড়া ২ হাতে চাপার কলির মতো আঙুলে চেপে ধরে ও বলল, বিজয়, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আমার বুকের মধ্যে রক্ত ছলকে উঠল। বললাম, বলো। ও বলতে যাবে ঠিক সেই মুহূর্তে বাড়ির ভিতর থেকে কে যেন ওকে ডাকলো, মিনু, শুনে যাও তো একবার। ও বলল, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, এসেই বলবো। আমি দাঁড়িয়েই রইলাম বহুক্ষণ। দিনের শেষ পাখিটিও মাথার উপর দিয়ে বাসায় ফিরে গেল। ক্রমে ঘন অন্ধকার নেমে এলো চারিদিকে। কি কাজে যে ও আটকে গেল ভিতরে কে জানে। আমি লোভে লোভে আরও অনেকক্ষণ অন্ধকারে চোরের মতো দাঁড়িয়ে রইলাম কালীনাথ কাকার কুমড়ো ক্ষেতের কঞ্চির বেড়ার পাশে। শেষে আমার মনই এক সময় বলল, ও আর আসবে না। ৩০ বছর কেটে গিয়েছে। আজ আর মিনু ১৫ বছরের কিশোরী নয়। কোথায় সে চলে গিয়েছে জীবনের বিষম ঘূর্ণিপাকে কে জানে। কিন্তু আমি ভুলিনি। হঠাৎই দেখতে পাচ্ছি ৩০ বছর পরেও তাকে আমি মনে করে রেখেছি। এই ৩০ বছর ধরে এখন স্পষ্ট বুঝতে পারি আমি সেই কথাটা জানবার জন্য বেঁচে আছি। কি বলতে চেয়েছিল মিনু সেদিন? আরও যতদিন বাঁচব এই জন্যেই বাঁচব, এই কথাটা জানবার জন্য। যাকে খুব ভালোবাসা যায় তাকে নাকি মানুষ স্বপ্ন দেখে। যদি কোনো দিন মিনুকে স্বপ্ন দেখি তাহলে স্বপ্নেই তাকে জিজ্ঞাসা করব, কই মিনু, কি বলবে বলেছিলে? বলে গেলে না তো। এই দেখো, ৩০ বছর ধরে তোমার কথা শুনেই অপেক্ষা করে রয়েছি। কবে বলবে, কবে? শেষ হলো গল্প ৩০ বছর। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।